আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা চেন্নাইয়ের একটা ঘটনা। 2015 সালে চেন্নাইয়ের থাউজেন্ডস লাইট রোড নামের একটা রাস্তা দিয়ে জন ফিলোমিনান নামের একজন ভদ্রলোক হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি রাস্তায় পড়ে গেছিলেন। লোকজন এসে জড়ো হয়েছিল, তাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে। সেখানে যখন যাওয়া হয় তিনি মারা গেছিলেন। বোঝা যায় যে হার্ট অ্যাটাক হয়েছে, সে মারা গেছে। তার অন্তিম সৎকার মানে কবর দেওয়ার যে রীতি সেটা হয়ে যায়। এবার 1 মাস পরে 2015 সাল 17ই মে ওই রোড থেকে 90 কিলোমিটার দূরে উত্তিমেরুর নামের একটা জায়গাতে সেই রকমই একটা রাস্তাতে শ্রীধর নামের একজন ভদ্রলোক হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তারও শরীর খারাপ হয়, সে রাস্তায় পড়ে যায়। তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। একই রকম ভাবে তারও কিন্তু হার্ট অ্যাটাক হয়েছিল। এবার ওই ঘটনা ঘটার 5 মাস পরে 10 অক্টোবর 2015 সাল মদিপক্কম নামের একটা জায়গা, সেখানে রাস্তা দিয়ে হাঁটছে হেনরি নামের এক ভদ্রলোক। তারও হঠাৎ করে হাঁটতে হাঁটতে কিছু একটা হয়, সে নিচে পড়ে যায়। লোকজন এসে জড়ো হয়, তাকে নিয়ে যায় হসপিটালে। নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে সে মারা গেছে। চেন্নাইয়ের ওই 3টে ঘটনা তার 2 বছর পর 9 জানুয়ারি 2017 সাল দিল্লির সদর বাজার নামের একটা এরিয়া, প্রচন্ড ভিড় ভাড়, লোকজন, সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় সেই মার্কেটে। সেই মার্কেটে রবি কুমার নামের একজন ব্যবসাদার হাঁটছেন। হঠাৎ করে তার মনে হয় তার কাঁধে একটা কিছু ফুটলো। তিনি হাতটা সেদিকে বাড়িয়েছিলেন, একটা হাত তিনি ধরে ফেলেছিলেন, তবে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছিলেন। লোকজন এসে যার হাতটা তিনি ধরে ফেলেছিলেন তাকে এসে লোকেরা ধরে নিয়েছিল। রবি কুমার বা সদর বাজারে ঘটা 2017 সালের ওই ঘটনাতে আমি পরে আসছি। তার আগে আমি চেন্নাইয়ের ওই যে 3টে ঘটনা সেটার বিষয়ে বলে নিচ্ছি। 4 এপ্রিল 2016 চেন্নাইয়ের এন্নাম মঞ্জেম নামের একটা এরিয়া, সেখানকার একজন কোটিপতি রিয়েল এস্টেট বিজনেসম্যান, বয়স 41 বছর, নাম স্টিফেন। তিনি নিজের এলাকার পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করেছিলেন যে তার বাড়িতে একটা চুরি হয়েছে। প্রচুর টাকার সোনা গয়না, ক্যাশ টাকা ইত্যাদি চুরি করে নিয়ে গেছে চোরেরা। পুলিশ আসে, তদন্ত শুরু করে। এলাকার আশেপাশের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ চেক করার পর ফুটেজ থেকে 3টে ফটো বের করে এনে সেই ভদ্রলোককে দেখানো হয়। তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি এই 3জনের মধ্যে কাউকে চেনেন কিনা বা এদের সাথে সেই ভদ্রলোকের কোনো শত্রুতা রয়েছে কিনা। 3জন মানুষের ফটোর মধ্যে 2জনকে তিনি চিনতে পেরেছিলেন। একজনের নাম আনন্দম, অন্যজনের নাম বালাজি। তিনি বলেছিলেন যে এই 2জন তার পুরনো ড্রাইভার। বিভিন্ন সময়ে এরা তার বাড়িতে ড্রাইভারের কাজ করেছিল। তাদেরকে যখন অ্যারেস্ট করা হয়, মারধর করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তারা আরো একটা নাম বলেছিল যার নাম ছিল সতীশ। এবার পুলিশ সবার বাড়িতে সার্চ করেছিল, আনন্দম আর বালাজি। তারা কিন্তু বলেছিল যে সতীশের বুদ্ধিতে এই কাজটা তারা করেছিল, আর তারা 3জনে মিলে টাকা পয়সা, সোনা গয়না ইত্যাদি ভাগ করে নিয়েছিল। আনন্দম আর বালাজির বাড়িতে যখন পুলিশ সার্চ করেছিল, সন্দেহজনক কিছু পায়নি, কিছু সোনা গয়না ইত্যাদি পেয়েছিল। এবার সতীশের বাড়িতে যখন সার্চ করেছিল পুলিশের টিম, তখন সতীশের বাড়ি থেকে 9mm এর 2টো পিস্তল পাওয়া গেছিল, আর পাওয়া গেছিল 1 কেজি সাইনাইড। সাইনাইড আমরা জানি একটা বিষ, মারাত্মক একখানা বিষ, যেটা রাখা অপরাধ, ব্যবহার করা অপরাধ, সবাইকে কেনা বেচাও করা যায় না। এটা
হালকা মাত্রায় ঠোঁটে পড়লেও কিন্তু মৃত্যু ঘটতে পারে মানুষের। সায়ানাইড অনেক সময় অল্প মাত্রায় দিয়ে স্লো পয়জনের কাজও করা হয়। তো এই ধরনের সায়ানাইড সে নিজের বাড়িতে কেন রেখেছিল সেটার উত্তরে সে বলেছিল যে সোনা পরিষ্কারের কাজেও কিন্তু সায়ানাইড লাগে, তো সে বলেছিল সেই জন্যই নাকি সে রেখেছে। তবে 9mm এর যে পিস্তল সেটা রাখা অপরাধ, রাখার পারমিশনই নেই আমাদের এই দেশে। এটা শুধু পুলিশ বিভাগের কিছু কিছু লোকজনের কাছে থাকে, সাধারণ কোনো লোকজনের কাছে 9mm এর পিস্তল থাকে না। তার কাছে কেন আছে? তাকে জিজ্ঞাসা করলে সে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম উত্তর দিতে থাকে, কিন্তু পুলিশের তার উপরে সন্দেহ ছিল। মনে হয়েছিল সতীশ একজন ক্রিমিনাল, সতীশের ব্যাপারে আরো তদন্ত হওয়া দরকার। সতীশকে জেল হেফাজতে রেখে তার ব্যাপারে তার এরিয়াতে তাকে যারা চেনে তাদের কাছে, তার স্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ হচ্ছিল। পুলিশ তদন্ত করতে গিয়ে তার স্ত্রীর কাছে জানতে পারে যে সতীশের দুজন বিবাহিতা গার্লফ্রেন্ড রয়েছে। সতীশের স্ত্রীর নাম ম্যারি রোজলিন। রোজলিনকে সে খুব মারধর করে, এতটাই মারধর করে যে রোজলিন নিজের বাপের বাড়িতে গিয়ে থাকছিল এবং নিজের ভাইকে সঙ্গে নিয়ে সে পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করেছিল সতীশের নামে। সতীশের পুরো নাম স্টিফেন সতীশ। সতীশকে পুলিশ ধরে নিয়ে গেছিল, মারধর করেছিল, তারপর বুঝিয়ে বলে দিয়েছিল যেন নিজের স্ত্রীর ওপরে আর কোনোদিন কখনো কোনো রকম অপব্যবহার না করে। সতীশ এই ব্যাপারটার জন্য নিজের স্ত্রীর যে ভাই তার উপরে খুব রেগেছিল, কিন্তু সতীশের স্ত্রী ম্যারি খুব মন খারাপ করে বলে যে আমার হাজবেন্ড যেহেতু একজন ভালো মানুষ নয়, আমার ভাই আমার খুব হেল্প করত, কিন্তু খুব দুঃখের বিষয় আমার ভাই হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে। এবার পুলিশ জানতে চায় যে আপনার ভাই কেন, কিভাবে মারা গেল, কি ছিল তার নাম। তখন সেই মহিলা তার নাম বলেছিল ফিলোমিনান। এবার ফিলোমিনানটা হচ্ছে সেই প্রথম চেন্নাইতে 19 এপ্রিল থাউজেন্ডস লাইট রোডে যে হঠাৎ করে হাঁটতে হাঁটতে পড়ে গেছিল, মারা গেছিল, হার্ট অ্যাটাক ভাবা হয়েছিল, সেই ফিলোমিনান ছিল সতীশের স্ত্রীর ভাই। ফিলোমিনানের বডিটা বের করা হয়, কারণ পুলিশের সন্দেহ হয়েছিল যে ফিলোমিনানের ওটা স্বাভাবিক মৃত্যু ছিল না। যেহেতু সতীশ একজন ক্রিমিনাল, তো সে নিজের স্ত্রীর ভাইকে নিজের সব থেকে বড় শত্রু মনে করেছিল, কারণ স্ত্রীর ভাই তাকে শাসন করেছিল, বলেছিল আমার দিদির সাথে আর কখনো যেন কোনো খারাপ ব্যবহার না হয়, যদি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। লোকজনের সামনে দাঁড়িয়ে তাকে এই কথা বলেছিল তার স্ত্রীর ছোট ভাই। তখন থেকেই সে খুব রেগেছিল আর সে ভেবেছিল সে বদলা নেবে, সেই জন্য সে তাকে শেষ করে ফেলেছিল। এটা সতীশের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছিল। পুলিশ আরো যখন জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারে যে শুধু ফিলোমিনান নয়, পরের যে দুজন ভদ্রলোক রাস্তাতে একই রকম ভাবে হাঁটতে হাঁটতে মারা গেছিল তাদের মৃত্যুটাও কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। পরের দুজন আসলে সতীশের যে গার্লফ্রেন্ডরা ছিল, বিবাহিতা মহিলারা, সেই দুজন ছিল সেই মহিলাদের হাজবেন্ড। সতীশ পর পর 3জনকে একই রকম ভাবে মেরে ফেলেছিল, কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে মারা যাচ্ছে মানুষ, এতে সতীশ কিভাবে জড়িয়ে থাকতে পারে সেই ব্যাপারটা যখন জিজ্ঞেস করা হয় সতীশের কাছে, সে যেটা বলেছিল সেটা হচ্ছে 1978 সালে বুলগেরিয়ার একজন ডার্মি মারফোন নামের বিবিসি লন্ডনে কাজ করা রিপোর্টার, তাকে মেরে ফেলা হয়েছিল। আর সেই যে ব্যাপারটা তাকে বলা হয় আমব্রেলা মার্ডার কেস। এই মার্ডার কেসে একটা ছাতা নিয়ে এক ভদ্রলোক বাসে উঠেছিলেন, তার ছাতার একটা তার থাইতে লেগেছিল সেই রিপোর্টারের। সেই সময় হালকা একটা ব্যথা তার থাইতে লেগেছিল, তারপরে কিন্তু
যার হাতে সেই ছাতাটা ছিল সে সরি বলেছিল। বসে থাকা রিপোর্টার যার থাইতে লেগেছিল সে বলেছিল ইটস ওকে, কোনো ব্যাপার না, একটু লেগে যেতেই পারে। সে বাড়ি চলে গেছিল। তারপরে তার জ্বর হয়েছিল। 3 দিনের মধ্যে জ্বর বাড়তে বাড়তে তিনি মারা গেছিলেন। তার পোস্টমর্টম হয়েছিল। পোস্টমর্টমে জানা গেছিল তার শরীরে ওই থাই দিয়ে ওই আমব্রেলার যে তার, সেখান দিয়ে টাচ করে একটা বিষ ওই ভদ্রলোকের শরীরে গেছিল। রিসিক নামের একটা পয়জন ছিল সেটা। এটা নিয়ে সিনেমা তৈরি হয়েছে, বিভিন্ন নিউজ ডকুমেন্টারি সব তৈরি হয়েছে। সতীশ চাইছিল নিজের গার্লফ্রেন্ডদের হাজবেন্ডকে আর নিজের স্ত্রীর ছোট ভাইকে মেরে ফেলতে। 3জন ছিল তার শত্রু। ক্রিমিনাল মাইন্ডের একজন মানুষ সতীশ, সঙ্গে সে একজন ইঞ্জিনিয়ার, সেই জন্য সে যথেষ্ট বুদ্ধি রাখে। সে চাইছিল এমন কোনো প্রসেসে মেরে ফেলতে হবে সবাইকে যাতে তার উপর দায় না আসে। শরীরে কোনো কাটা ছেঁড়া, ছুরি, চাকু, পিস্তল ইত্যাদি ব্যবহার না করতে হয়। সে ইন্টারনেট ঘেটে এই আমব্রেলা মার্ডার কেসটা উদ্ধার করেছিল। সেইটা থেকেই সে প্রেরণা পেয়েছিল। সেইটা থেকেই সে ঠিক করেছিল যে সেও এই রকম ভাবেই মেরে ফেলবে ওই 3জনকে। সেও কিন্তু পয়জনের ব্যবস্থা করেছিল আর একটা ছাতা। সেই ছাতাটা তার যে ধারের তারগুলো যেগুলো বেরিয়ে থাকে, সেই বেরোনো ব্যাপারগুলোকে আরেকটু ছুঁচলো করে ফেলা হয়েছিল যাতে সহজেই কাজটা হয়। আর সে 3বার একই রকম ভাবে 3জনকে মেরেও ফেলেছিল। তার উপর কোনো সন্দেহ হতো না যদি সে এই চুরির কেসে ধরা না পড়তো বা পুলিশ যদি তাকে এইভাবে জেরা না করত। এবার চলে যাব দিল্লির সেই ব্যাপারটাতে। দিল্লির সদর বাজারে রবি নামের যে ব্যবসায়ী মারা গেছিল, তার ঘাড়ে হাত দিয়ে কেউ একটা কিছু দিয়েছিল, তার হালকা ব্যথা লেগেছিল। সে কিন্তু শরীর খারাপ হলেও ধরে ফেলেছিল হাতটা। লোকজন এসে সেই মানুষটাকে ধরে ফেলে। রবি কিন্তু মারা গেছিল হসপিটালে পৌঁছাবার পর। এবার যাকে ধরে ফেলা হয়েছিল তার কাছে যখন প্রশ্ন করা হয় সে কে, সে কি করেছিল রবির সাথে যে রবি এইভাবে মারা গেল, তখন জানা যায় সে হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট। তার নাম প্রেম। সে রবিকে আদৌ চেনে না। তাহলে রবির সাথে সে এই ধরনের ঘটনা কেন ঘটিয়েছে? প্রথমে মনে করা হয়েছিল হয়তো এই প্রেম রবির স্ত্রীর সাথে তার কোনো সম্পর্ক থাকতেই পারে, কিন্তু প্রেম বলেছিল না, সে রবির স্ত্রীকেও চেনে না। তবে তাকে এই কাজটা করতে যে পাঠিয়েছে তার নাম হচ্ছে অনিস যাদব। অনিস যাদব হচ্ছে রবি যে স্ত্রী রয়েছে, অনিস যাদব রবির স্ত্রীকে তার বিয়ের আগে থেকে খুব পছন্দ করত, তবে একতরফা। বারবার প্রেমের প্রস্তাব দিলেও কখনোই রবির স্ত্রী সেটা অ্যাকসেপ্ট করেনি। রবির স্ত্রীর বিয়ে হয়ে গেছিল রবির সাথে, অনিস যাদবের অন্য কোথাও অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হয়েছিল। বিয়েটা খুব বেশি দিন চলেনি, তার ডিভোর্স হয়ে গেছিল। তারপরে রবির মনে হয়েছিল যে যদি সে আগে যাকে পছন্দ করত, মানে রবির স্ত্রীকে, রবি যদি মারা যায়, রবির স্ত্রী যদি বিধবা হয়ে যায়, আর সে যেহেতু স্ত্রী তার সাথে থাকে না, তার ডিভোর্স হয়ে গেছে, তাহলে রবির স্ত্রী এবারে কিন্তু তার প্রেমের প্রস্তাব বা বিয়ে করার প্রস্তাব অ্যাকসেপ্ট করবে। সেই জন্য সেও ইন্টারনেটে খুঁজেছিল এমন কোনো প্রসেস যে খুন হবে অথচ কারোর ওপর সন্দেহ হবে না। সেও সেই একই রকম ভাবে সেই পয়জন দিয়ে রবিকে মেরে ফেলতে চেয়েছিল, তবে নিজে না গিয়ে সে অন্য একজনকে টাকা দিয়ে ঠিক করে তাকে পাঠিয়েছিল। অনিস যাদবের জিমে প্রেম নামের ওই ফিজিওথেরাপিস্ট যেত। দুজনের মধ্যে কথা হয়। অনিস যাদব প্রেমকে ঠিক করে ফেলেছিল রবি যাদবকে মেরে ফেলার জন্য। প্রেম কিন্তু সেটা করেও ফেলেছিল, তবে প্রেম ধরা পড়ে যায়।
পরে এই ঘটনা ঘটাবার জন্য অনিশ যাদবকেও অ্যারেস্ট করা হয়েছিল। অনিশ যাদবের কিন্তু রবির স্ত্রীর সাথে বিয়ে করাটা আর হয়ে ওঠেনি। সতীশ, অনিশ যাদব আর রবি সবাই কিন্তু আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে বিভিন্ন জেলে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।